নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে 4th সেমিস্টারের প্র্যাকটিকাম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকে তোমাদের আলোচনা করব কোর্স 11-এ যাদের অপশনাল পেপার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ে তার অন্তর্গত ম্যালাডজাস্ট বিহেভিয়ারে ওসিডি নিয়ে। ওই ওসিডির আগে আমি ফোবিয়া আর টোরেন্সি এই দুটো বিষয়ের উপর আপলোড করেছি, ম্যালাডজাস্ট বিহেভিয়ার আর এটা নিয়ে ওসিডি নিয়ে 3 নম্বর। এর পরবর্তী আরও যেগুলো আছে সেগুলো একে একে আলোচনা করব। যারা চ্যানেলটিতে নতুন আছো একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং এই যে সমস্ত প্র্যাকটিকাম প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর ছাড়ছি সেগুলো প্রয়োজনীয় হলে তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করো। চলো স্টার্ট করছি আজকের ভিডিওটি। প্রথমে দেখো ভূমিকা কী বলেছে। বিএড পাঠ্যক্রমের অন্তর্গত কোর্স 11-এ অপশনাল বিষয়ের অন্যতম গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের ব্যবহারিক প্রয়োগ ক্ষেত্রে স্থান পেয়েছে। একজন ব্যক্তিকে সম্পূর্ণ ও সামগ্রিকভাবে ব্যাখ্যা করতে প্রয়োজনীয় সমস্ত রকমের তথ্য, যেমন সামাজিক, শারীরিক, জীবনীমূলক, পরিবেশগত, বৃত্তিমূলক ইত্যাদি তথ্য সংগ্রহ করাকেই কেস স্টাডি বা ব্যক্তি অধ্যয়ন বলে। সমগ্র ব্যক্তিকে জানতে এটি হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং সর্বোৎকৃষ্ট পদ্ধতি। কেস স্টাডির উদ্দেশ্য হলো তথ্যের সমগ্র উৎসকে কাজে লাগিয়ে ব্যক্তি সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করা। মনস্তাত্ত্বিক, মনোচিকিৎসক ও সমাজ সংস্কারগণ সাধারণত কেস স্টাডি ব্যবহার করে থাকেন। শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার কদাচিৎ হয়, কারণ শিক্ষক, উপদেষ্টা এবং সহশিক্ষকদের সময়ের স্বল্পতার জন্য এটি সম্ভব হয় না। বিদ্যালয় নির্দেশনা বিভাগ সমস্যা সংক্রান্ত শিক্ষার্থীদের জন্য কেস স্টাডি করে থাকেন। ব্যক্তির অপসংগতিমূলক আচরণের অন্যতম হলো আবেশিক অনুকর্ষ বিশৃঙ্খলা বা ওসিডি। এবার বলা হচ্ছে পরবর্তী পয়েন্ট, কেস স্টাডি কেন করা হয়। একটি উত্তম কেস স্টাডি পরামর্শদাতাকে নিম্নোক্তভাবে সাহায্য করতে পারে। 1 নম্বর বলা হয়েছে শিক্ষার্থীর প্রবণতা, আগ্রহ, অভ্যন্তরীণ চাহিদা সম্পর্কীয় তথ্য পাওয়া যায়। 2 নম্বর শিক্ষার্থীর পিতামাতা, ভাই বোন এবং অন্যান্য নিকট সম্পর্কীয় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের চিত্র কেস স্টাডি থেকে পাওয়া যায়। 3 নম্বর বলা হয়েছে শিক্ষার্থীর শিক্ষাজীবন সম্পর্কীয় তথ্য সংগ্রহ করা যায়। 4 নম্বর বলা হয়েছে শিক্ষার্থীর আচরণগত ত্রুটি, বদভ্যাস এবং অন্যান্য বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হওয়া যায়। 5 নম্বর শিক্ষার্থী হীনমন্যতায় ভুগছে কিনা জানা যায়। 6 নম্বর বলা হয়েছে যে কেস স্টাডি থেকে শিক্ষার্থী চরিত্রের বিভিন্ন দিক সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা যায়, যার সাহায্যে অভিজ্ঞ পরামর্শদাতা শিক্ষার্থীর সামগ্রিক চরিত্র মূল্যায়ন করতে পারেন, যা শিক্ষার্থীর শিক্ষা ও বৃত্তি পরিকল্পনায় বিশেষ গুরুত্বপূর্ণ। পরবর্তী পয়েন্ট হলো কেস স্টাডির বৈশিষ্ট্য। কেস স্টাডির বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর একক পরিচালনা। এই পদ্ধতিতে এককভাবে কোনো পরিবার, প্রতিষ্ঠান এবং সমগ্র সম্প্রদায়কে পরিচালনা করে। আমরা কোনো বিমূর্ত বিষয়, যেমন একটি সম্পর্কগুচ্ছ, পারিবারিক সমস্যা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে কেস স্টাডি একক হিসাবে বিষয়গুলোকে প্রত্যক্ষ করে। 2 নম্বর বলা হয়েছে বিস্তারিত পর্যালোচনা। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো গভীর। এখানে কোনো একটি সমস্যাকে ভিত্তি করে তার উপর প্রয়োজনীয় তথ্যগুলো সংগৃহীত হয়ে থাকে। 3 নম্বর বলা হয়েছে সমগ্র একক পরিচালনা। এককের সামগ্রিক দিকের পর্যালোচনা ব্যতীত কোনোভাবে ফলাফল পর্যালোচনা সম্ভব নয়। বস্তুত কেস স্টাডির ভিত্তি হলো ব্যক্তি বা পারিবারিক জীবনধারার পূর্ণাঙ্গ পর্যালোচনা। এখানে এককগুলোকে এক একটি গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে গণ্য করা হয়। মূলত 4 ধরনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে একটি একক থেকে নানা ধরনের তথ্য সংগৃহীত হবে। বলা হয়েছে এখানে সমাজতান্ত্রিক প্রেক্ষাপটই নয়, অর্থনৈতিক, রাজনৈতিক, জীববিদ্যাগত তথা গতিশীল মনস্তাত্ত্বিক যে কোনো ক্ষেত্রেই বিষয়বস্তু সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত হয়। বলা হয়েছে এককগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে যা ব্যক্তির ক্ষেত্রে নয়, সমগ্র গবেষণার ক্ষেত্রে কার্যকারী হয়ে থাকবে। বলা হয়েছে এককটি বৈধ সম্পর্ক ভিত্তিক হবে। এবার বলা হয়েছে কেস স্টাডির বিভিন্ন স্তর। কেস স্টাডিতে সাধারণত নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করা হয়। বলা হয়েছে বর্তমান অবস্থা নির্ণয়। কেস স্টাডির প্রথম ধাপ হলো ব্যক্তির বা সামাজিক এককের বর্তমান অবস্থা নির্ণয় করা। এই স্তরে ব্যক্তি সম্পর্কে তার বিভিন্ন মানসিক ক্ষমতা, আগ্রহ ইত্যাদি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের আদর্শ, নিয়ম ও ভিক্ষা ব্যবহার করা হয়। ধরা যাক কোনো শিক্ষার্থীর অপরাধ প্রবণতা সম্বন্ধে অনুসন্ধান করা হচ্ছে। এক্ষেত্রে প্রথম ধাপই হলো শিক্ষার্থীর বর্তমান আচরণ এবং তার অন্যান্য মানসিক ক্ষমতা নির্ণয় করা। বলা হয়েছে প্রাককল্প গঠন। এই স্তরে ব্যক্তি বা সামাজিক প্রতিষ্ঠান বা এককের অতীত সম্বন্ধে অনুসন্ধান করা হয়। অ্যানেকডোটাল রেকর্ড থেকে ব্যক্তির অতীতের আচরণ সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায়, যেখান থেকে বর্তমান আচরণের সম্বন্ধে একটা অনুমান করা যেতে পারে।
শিক্ষার্থীর অপরাধ প্রবণতার কারণ সম্পর্কে কতগুলো প্রাককল্প গঠন করা যেতে পারে। এই প্রাককল্প গঠনের জন্য অনুরূপ কোনো গবেষণার সাহায্য নেওয়া হয়ে থাকে। বলা হয়েছে যে প্রাককল্প যাচাইকরণ। যাচাইকরণের জন্য গবেষক বিভিন্ন তথ্যের সাহায্য নেবেন। এই ধরনের তথ্য সাধারণত শিক্ষক, অভিভাবক, বন্ধু, ভাই বোন তথা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে সংগৃহীত হয়। এক্ষেত্রে শিক্ষার্থীর ব্যক্তিগত দিনলিপি ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্ত তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে সমস্যার মূল কারণটি চিহ্নিত করা হয়। বলা হয়েছে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ। মূল কারণটি চিহ্নিত করার পর ব্যক্তিকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। বলা হয়েছে অনুসরণ। একটি কেস স্টাডি সর্বশেষ স্তর। এই স্তরে ব্যক্তির উপর পরিচালিত চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা বিচার করা হয়। যদি দেখা যায় যে শিক্ষার্থীর অপরাধপ্রবণ আচরণগুলোর মাত্রা কমেছে, তাহলে বুঝতে হবে যে চিকিৎসা পদ্ধতি সঠিক এবং ধারাবাহিকভাবে অনুসরণ করা যেতে পারে। এর পরবর্তী পয়েন্ট হলো কেস স্টাডির সুবিধা। আলোচ্য পদ্ধতির সুবিধাগুলি হলো: কেস স্টাডিতে গভীরভাবে অনুসন্ধান করা হয় বলে ব্যক্তিকে সামগ্রিকভাবে বিচার করা সম্ভব হয়। বলা হয়েছে কেস স্টাডিতে যেহেতু সকল তথ্যের নিরিখে বিচার সম্পূর্ণ হয়, তাই প্রকৃত সমস্যা চিহ্নিত করা সহজ হয়। বলা হয়েছে কেস স্টাডির কৌশল গবেষককে মানব আচরণ সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে, যা তাকে হাইপোথিসিস গঠনে সাহায্য করে। ব্যক্তির অপসংহতিমূলক আচরণের মধ্যে অন্যতম হলো ওসিডি। এবার কি বলেছে? অবসেসিভ মনোব্যাধি হলো আচরণের এমন এক ধরনের বিন্যাস যেখানে কোনো চিন্তা বা ভাবনা যা ব্যক্তির অনিচ্ছা সত্ত্বেও করতে বাধ্য হয়। ব্যক্তির কাজে সেই চিন্তা ভাবনাগুলো যন্ত্রণাদায়ক হওয়া সত্ত্বেও তার মধ্যে বারবার আনাগোনা করে। এর ফলে ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং ব্যক্তির মানসিক শান্তিও ব্যাহত হয়। সব কিছু জানা বা বোঝার সত্ত্বেও তাকে এইসব চিন্তা ভাবনা করতে হয়। এরকম চিন্তাভাবনা না করে ব্যক্তি থাকতে পারে না। ব্যক্তি নানা রকম কুৎসিত চিন্তা করে নিজে কষ্ট পায়। অপরদিকে কম্পালসিভ হলো এমন এক ধরনের আচরণের বিন্যাস যেখানে ব্যক্তি বারবার কোনো কাজ করে থাকে, যেমন বারবার হাত ধোয়া, বারবার টাকা গোনা, বাড়িতে তালা দেওয়া সত্ত্বেও বারবার দেখা যে তালা দেওয়া হয়েছে কিনা। বেশিরভাগ অবসেসিভ ব্যক্তিদের মধ্যে নিরাপত্তাহীনতা, দুশ্চিন্তা ইত্যাদি দেখা যায়। এই সকল ব্যক্তিরা কোনরূপ মানসিক চাপ সহ্য করতে পারে না। অবসেসিভ কম্পালসিভ ব্যক্তিত্বের বৈকল্য। অবসেসিভ কম্পালসিভ ব্যক্তিত্বের বৈকল্য হলো এমন এক ধরনের বৈকল্য যেখানে ব্যক্তি সবসময় নিয়মকানুন, সংগঠন প্রভৃতির প্রতি অত্যাধিক আচ্ছন্ন হয়। এইসব ব্যক্তিরা সবসময় নিয়মানুবর্তিতা মেনে চলতে পছন্দ করে। এরপরে পয়েন্ট হচ্ছে ওসিডির লক্ষণ। ওসিডির লক্ষণগুলি হলো: 1 নম্বর, এরা অবাস্তব বিষয় নিয়ে চিন্তাভাবনা করে, কোনো চিন্তাভাবনা থেকে নিবৃত্ত না পাওয়া। 2 নম্বর, একই আচরণ বারবার করা। 3 নম্বর, একই আচরণ বারবার করা। 4 নম্বর বলেছে উদ্বেগ সঞ্চার। এর পরবর্তী পয়েন্ট হলো ওসিডির কারণ। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের কারণগুলি হলো: 1 নম্বর, মনোবৈজ্ঞানিক কারণ। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের জন্য ব্যক্তির অবচেতন মনের দ্বন্দ্বকে দায়ী করা হয়ে থাকে। কোনো ব্যক্তি যদি কোনো কিছুকে স্পর্শ লাভের বাসনা জাগে এবং তা যদি নীতিবিরুদ্ধ হয়, তাহলে সেই ব্যক্তি স্পর্শ লাভের ইচ্ছাকে অবদমিত করে তা অবচেতন স্তরে পৌঁছে দেয়। এর ফলে অবচেতন মনে দ্বন্দ্ব দেখা দেয়। ব্যক্তি তার উদ্বেগকে হ্রাস করার জন্য বারবার একই আচরণ সম্পাদন করে, যেমন বারবার হাত পরিষ্কার করা। 2 নম্বর বলা হচ্ছে শারীরবৃত্তীয় কারণ। আমাদের শরীরে নানা রকম বার্তা এক স্নায়ু থেকে অন্য স্নায়ুতে আদান প্রদান করার জন্য সেরোটোনিন নামক একটি রাসায়নিক পদার্থ বিশেষ ভূমিকা পালন করে থাকে। ব্যক্তির মধ্যে ওসিডি সমস্যা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যদি সেরোটোনিন যথাযথভাবে কার্যকারিতার ক্ষেত্রে তার ভূমিকা পালন না করে। এরপরে বলা হয়েছে চিকিৎসা। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের চিকিৎসাগুলি হলো কী কী আছে দেখো। ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে 2 ধরনের চিকিৎসার কথা বলা হয়ে থাকে। 1 নম্বর বলা হয়েছে যে প্রজ্ঞামূলক আচরণ সংশোধনী চিকিৎসা। 2 নম্বর বলা হয়েছে ঔষধাদির প্রয়োগ। এবার যেটা বলা হয়েছে প্রজ্ঞামূলক আচরণ সংশোধনী চিকিৎসা, সেটা বলা হয়েছে ওসিডি আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। বি বলা হয়েছে এই চিকিৎসার মধ্যে দিয়ে ব্যক্তির উদ্বেগকে হ্রাস করা হয়। সি মননগত দৃঢ়তা স্থাপনের মাধ্যমে ওসিডি সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। এরপরে বলা হয়েছে ওষুধাদির প্রয়োগ।
দুশ্চিন্তা নিরোধক ওষুধ হিসাবে SSRI অর্থাৎ সিলেক্টিভ সেরোটোনিন রিপটেক ইনহিবিটর ব্যবহার করা হয়। সেরোটোনিন যাতে কম বেশি না হয় তা যদি নিশ্চিত করা যায় তাহলে এই রোগ নিরাময় করা সম্ভব হয়। এর পরবর্তী পয়েন্ট প্রতিক্রিয়া। এক নম্বর বলা হয়েছে ওসিডির প্রতিক্রিয়াগুলো অশান্তি সৃষ্টি করে। এটা রোগীর কাছে খুবই বেদনাদায়ক, কারণ এখানে রোগী ভালোভাবে বুঝতে পারে না যে এইগুলি অবাস্তব ও অর্থহীন, কিন্তু তাদের নিয়ন্ত্রণ করার শক্তি তার থাকে না, যার ফলে ব্যক্তি সংগতি স্থাপনে ব্যর্থ হয়। এর ফলে ব্যক্তির মানসিক অশান্তির সৃষ্টি হয়। ব্যক্তির মধ্যে যখন চিন্তা উদ্বেগ বৃদ্ধি পেতে থাকে তখন সে উত্তেজিত হয়ে ওঠে এবং একই কাজ বারবার সম্পাদন করার মধ্য দিয়ে পরিতৃপ্তি লাভের চেষ্টা করে। 2 নম্বর বলা হয়েছে যে অবাস্তব বদ্ধমূল চিন্তার প্রতিক্ষণমূলক প্রতিক্রিয়া হলো বাধ্যবাধকতামূলক কাজকর্মগুলি। এই বাধ্যবাধকতামূলক কাজকর্মগুলি হলো কপাল মোছা, নাক টানা প্রভৃতি। ব্যক্তি নিজে উত্তেজনা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সমস্ত আচরণগুলো সম্পাদন করে থাকে। 3 নম্বর বলা হয়েছে এই ধরনের প্রতিক্রিয়া অপরাধবোধ ও আত্মদোষারোপের মাধ্যমে বিকাশ লাভ করে, কারণ সেই সব আচরণ নিষিদ্ধ ও ইচ্ছাগুলো নৈতিক দিক থেকে সমর্থনযোগ্যতার নয়। 4 নম্বর বলা হয়েছে বিভিন্ন হতাশাজনক চিন্তাগুলি সচেতন অবস্থা থেকে অসচেতন অবস্থায় পরিবর্তিত হয় এই অবাস্তব বদ্ধমূল চিন্তার মাধ্যমে। এই ধরনের ব্যক্তিরা সাধারণত স্নায়বিক দিক থেকে দুর্বল হয়। এই সমস্ত ব্যক্তির যথাযথ চিকিৎসা হওয়া দরকার। এদের যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয় তাহলে ওই ব্যক্তির মধ্যে এই ধরনের আচরণ ক্রমশ বৃদ্ধি পাবে। তাছাড়া শিশুকে ছোটোবেলায় যদি কঠোর শৃঙ্খলার মধ্যে রাখা হয় তাহলে তার ওই সব আচরণ বৃদ্ধি পাবে। কিছু কিছু এই সমস্ত রোগীর অসামাজিক প্রকৃতির হয়ে থাকে। কোনো ব্যক্তির মধ্যে জিনিস চুরি করার প্রবণতা থাকে। ব্যক্তি তার নিজের অভ্যন্তরীণ উত্তেজনাকে কমানোর জন্য চুরি করে থাকে। বিভিন্ন ধরনের কাজগুলো পুনরাবৃত্তিমূলক হওয়ায় অনেক সময় নষ্ট ও শক্তি নষ্ট হয়। এর ফলে ব্যক্তি গুরুত্বপূর্ণ কাজগুলো করতে ব্যর্থ হয়। অবাস্তব বদ্ধমূল ধারণা ও বাধ্যবাধকতার প্রতিক্রিয়ামূলক ব্যক্তির বৈশিষ্ট্যগুলি হলো এই ধরনের ব্যক্তিরা কোনো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয় না। বলা হয়েছে তাদের মধ্যে নিরাপত্তাহীনতা বোধের জন্য তারা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে অনেক বেশি সজাগ থাকে। বলা হয়েছে এরা প্রতিদিনের কাজের একটা সময় তালিকা তৈরি করে এবং সেই সময় তালিকাকে তারা অনুসরণ করে চলে। এই সময় ব্যক্তিরা অপরের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয় না। এরা সাধারণত অন্তর্মুখী প্রকৃতির হয়। বলা হয়েছে এরা নিখুঁতভাবে এবং যথাযথভাবে সফল কাজকর্মগুলো সম্পন্ন করতে চায়। অন্য ব্যক্তির দুর্বলতা এরা সহ্য করতে পারে না। এরা অপর ব্যক্তির কাছ থেকেও সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা আশা করে থাকে। বলা হয়েছে এরা বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে। এরপরে আছে অনুসন্ধানমূলক প্রশ্নের ব্যবহার। দেখো, সমীক্ষিত বিদ্যালয়ের নাম লিখবে, তারপরে শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর বয়স, শ্রেণী, ঠিকানা। এবার কিছু প্রশ্ন করা হবে। বলা হয়েছে সাক্ষাৎকারের প্রশ্নাবলীসমূহ হ্যাঁ, না এবং নিরপেক্ষ থেকে উত্তর দিতে হবে। এমন কোনো অপ্রয়োজনীয় বিষয় আছে যেটাকে নিয়ে তুমি বেশি ভাবো? না। 2 নম্বর বলা হয়েছে তোমার মনে কি অবাস্তব ভাবনা চিন্তার উদয় হয়? সেক্ষেত্রে অ্যান্সার দিচ্ছে হ্যাঁ। এবার যেরকম অ্যান্সার হবে সেইভাবে তোমরা রাইট চিহ্ন দেবে। 3 নম্বর বলা হয়েছে এমন কোনো আচরণ আছে যেটাকে তুমি বারবার করো? বলা হয়েছে হ্যাঁ। 4 নম্বর এই কাজ বারবার সংগঠিত করার সমস্যা থেকে তুমি কি বেরিয়ে আসতে ব্যর্থ হও? সেক্ষেত্রে অ্যান্সার দিচ্ছে হ্যাঁ। তারপরে আছে সমীক্ষক পরিচিতি। সমীক্ষকের নাম, তারপরে সমীক্ষকের বয়স, সমীক্ষকের ঠিকানা, সময় এবং তারিখ। এবার বলেছে সমীক্ষকের সমীক্ষার প্রমাণ। সমীক্ষিত বিদ্যালয়ের ধারণা উচ্চ প্রাথমিক না মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক? 2 নম্বর বলা হয়েছে সমীক্ষিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম। 3 নম্বর বলা হয়েছে সমীক্ষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর ও তারিখ। এবং এরপরে চলে এসেছি আমরা একদম শেষ পয়েন্টে, উপসংহার। বিদ্যালয় তথা সমাজ থেকে অপসংহতিমূলক আচরণ একেবারেই মুছে ফেলা সম্ভব নয়, তবু আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে অপসংহতিমূলক আচরণ কিছুটা হলেও কমবে। তবে জীবনের যে কোনো সমস্যা যতই দুর্বিষহ হোক না কেন, পরিবার এবং পারিপার্শ্বিক সমাজের সহযোগিতা, ভালোবাসা ও সহমর্মিতা থাকলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। এই পর্যন্ত ছিল সম্পূর্ণ প্র্যাকটিকামটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এবং আরও যে সমস্ত অপসংগতিমূলক আচরণ আছে সেগুলো নিয়ে পরপর একটি ভিডিওতে আলোচনা করতে থাকবো। এখানে ভিডিওটি শেষ করছি।